প্রতিদিনের জীবনটাকে যদি আমরা ক্যামেরার সামনে তুলে ধরি তাহলে কোথাও গিয়ে জীবনটা কিন্তু একটু যান্ত্রিক হয়ে যায়। তাই একটা দিনে ছুটি নিয়েছিলাম ইউটিউব থেকে। আজকে ভেবেছিলাম ব্লগ বানাবোই না, তো আমার আম্মার থেকে শেখা চাল কুমড়োর একটা রেসিপি তোমাদের দাদাভাই এত ভালো খেয়েছে, তাই ভাবলাম সেই আনন্দেই ব্লগটা শুরু করে দিলাম। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দাঁড়াও। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। বাড়িতে এসে এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও বানাতে আর পারছি না, তাও চেষ্টা করছি। তো এখন যাবো দুজন মিলে গঙ্গায়। অনেকদিন গঙ্গায় যাওয়া হয় না। আগে ভীষণ যেতাম, খুব মানে মাসে আমরা 2-3 বার করে গঙ্গায় যেতাম। হ্যাঁ, এখন আর যাওয়া হচ্ছে না, অনেকদিন হয়ে গেল। যেতাম, তো গঙ্গায় স্নান করবো, গঙ্গার জলও আনবো। গঙ্গার জল শেষ হয়ে গেছে বাড়িতে, লাগে বাড়িতে লাগে, দোকানে লাগে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দেওয়ার আগে। ফুচকা খাবো নাকি বলছিলে? ও ওখানে গিয়ে ফুচকা খাবে? ফুচকা মানে আমি গঙ্গার পাড়ে গেলে ফুচকা খাই, এত ভালো বানায়। অনেক দূর দূর থেকে মানুষ আছে ওখানে ফুচকা খেতে। চলো, আমি কিন্তু খাবো না ফুচকা। ও খাবে না বলে, তারপর আবার দুটো খায়। আসলে লোভ সামলানো যায় না, ফুচকা তো না ভালো বানায়, বলো ছেলেটা খুব ভালো বানায়। তো দেরি হয়ে গেল, এখন 2:05 বাজে। এই আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে সে করে সম্পূর্ণ করে গেল, তো এখন বেরোবো ওই জন্য। তো চলো, ঠিক আছে। খুব ভিড়, ও দেখলো। হ্যাঁ, ফেসবুকে একজন দেখলো পোস্ট করেছে, সোমবার তো ভিড় থাকবে। বাবার মাথায় জল ঢালছে, তুমি ঢালবে তো? তো ঠিক আছে, চলো। বাড়ি থেকে বেরিয়ে জাস্ট স্টোর পর্যন্ত পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো সাই বাবার দেখা পেয়ে গেলাম। এটা আমার সঙ্গে না প্রায়ই হয়। আমি মনে মনে যখনই সাই বাবাকে ডাকি, আমি জাস্ট দাঁড়িয়ে বলছিলাম যে বাবা এতটা বৃষ্টি হচ্ছে, আমরা তো বৃষ্টিতে ভিজেই মনে হয় যেতে হবে, তুমি আমাদেরকে রক্ষা করো। এটা মনে মনে বলতে বলতেই দেখি সামনে দিয়ে এরকম একটা গাড়ি যাচ্ছে যেখানে সাই বাবার ফটো লাগানো। এই বৃষ্টির মধ্যে এই যে আমি যাচ্ছি, আমার এক অদ্ভুত রকম আনন্দ হচ্ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই বয়সে এসে হয়তো এই ছেলে মানুষগুলো মানায় না, তবে আমার মধ্যে এই আনন্দগুলো কাজ করে। আর জোয়ার এসেছিল, ভীষণ জলের প্রেশার ছিল। আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার ফোনটা যথারীতি ভুলে চলে এসেছিলাম, তাই তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকেই কয়েকটা ক্লিপ নিয়েছি। আর বৃষ্টির জল লেগে যাওয়ার কারণেও স্ক্রিনটা একটু হেজি হয়ে গেছিলো, যেটা আমি তখন খেয়ালই করিনি। তারপরে গঙ্গায় স্নান সেরে বাবার মাথায় জল দিয়ে নিলাম। এটা কিন্তু আগের থেকে প্ল্যান ছিল না, মানে 2-1 দিন আগেও আমি জানতাম না, তবে বাবা চেয়েছেন তাই আজকে আমি এখানে এসে বাবার মাথায় জল ঢালতে পারলাম। ভীষণ শান্তি পেয়েছি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে যখন মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছিলাম, হয় না একটা যজ্ঞের যে আগুনের একটা তাপ শরীরকে বেশ উষ্ণ করে, শান্তি দেয়, ওই রকম একটা তাপ না শরীরের মধ্যে লাগছিল। আর চারিদিকে ভীষণ হাওয়াও দিচ্ছিল বলে মোমবাতিটা জ্বালানো একটুখানি সমস্যাই হচ্ছিল। তো তারপরে আমি কিন্তু জ্বালিয়ে দেখো এখানে ধূপ দেখিয়ে নিলাম। আগে আমাদের গঙ্গার ঘাটটা এতটা সুন্দর ছিল না, বা এত সুন্দর করে এখানে মন্দিরগুলো ছিল না, এখন বানানো হয়েছে। তো তারপরে দেখো মা গঙ্গার এখানেও একটুখানি ফুল দিয়ে নিলাম, নমস্কার করে নিলাম। আমার মনে হয় আমাদের এখানকার এই গঙ্গার পাড়ে এসে তুমি তোমার সারাটা দিন কাটিয়ে দিতে পারবে, এবং তোমার যত ক্লান্তি এখানে এসে দূর হয়ে যাবে, যত মন খারাপ এখানে এসে দূর হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে সত্যি এতটা পজিটিভ একটা এনার্জি আছে, কি বলবো তোমাদের। আগে আমরা ভীষণ আসতাম, আগে সংসারে কাজকর্ম সেরে টুকটুক করে আমরা বেশ এরকম কাছে পিঠে অনেক জায়গায় যেতাম। তখন তো আমার মা বাবাও বলতো, বাবা তোরা এত গঙ্গায় যাস। আসলে কি বলতো, এখানকার ফুচকাটাও ভীষণ ভালো। এই যে ফুচকার দোকানটা বাঁদিকে, আজকে প্রচণ্ড ভিড় ছিল, তো এখানে ফুচকাটা খুব ভালো। আর হাতের কাছে এখানে ঘুরতে আসলে বেশ ভালোও লাগে। তো তারপরে বাড়ি ফেরার পালা চলে এলো। আর এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তবে তোমরা আমার মুখে হাসি দেখতে পাবে না, কারণ রাস্তার বেহাল অবস্থা। মদনপুরে প্রচুর রাস্তার এরকম অবস্থা, জানি না কবে কাজগুলো হবে। গঙ্গা থেকে এসেই নাকি মিষ্টি মুখ করতে হয়, তো নাড়ু খাচ্ছি। মা সেই নাড়ু বানিয়েছিল। ঘরের পুজো আমাদের অনেকটা সকাল সকাল তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল। এই হলো আজকে আমার রান্নাঘরের অবস্থা। সমস্ত কাজ শেষ হোক তারপরে দেখাচ্ছি। রান্না হয়ে গেছে আমার প্রায় 10-15 মিনিট, বললো বাবাই মান্ডিকে নিয়ে আসি তারপরে খাচ্ছি। তো এখন লাল শাক দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খাচ্ছে। আগে কিন্তু খেত না, আমার দাদু খেত, মামাবাড়ির দাদু, সেখান থেকে আমি মায়ের থেকে পেয়েছি, এবং আমার থেকে এই টেস্টটা আমি ওকে দিয়েছি। তো বলে এখন ভালোই লাগে। তো দেখো গঙ্গা থেকে এসে কি কি রান্না করলাম। এই যে লাল শাক ভাজা করেছি, আজকে তো নিরামিষ। আর এখানে নারকেল দিয়ে চাল কুমড়ো করেছি। সকালে যেটা করেছিলাম সেটা ভীষণ টেস্টি হয়েছিল, এটা আমি জাস্ট এমনিই করেছি, নারকেলটা নষ্ট হবে বলে দিয়ে দিয়েছি।
আর ডাল তো সকালবেলাই করেছিলাম, ভাজা আর কিছু করিনি, এই দিয়ে হয়ে যাবে। হাঁড়িতে আছে গরম ভাত। আর এদিকে দেখো আমার গ্যাসও মোছা হয়ে গেছে, কাজ মোটামুটি কমপ্লিট। বাইরে ছিপছিপ করে এখনও বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ মতো লাগছে। এখন জানি না কালকের ওয়েদার আবার কেমন থাকে। গঙ্গা স্নান করে ফিরে ওই যে নাড়ু খেয়েছি, আমার খিদেটা ওখানেই মরে গেছিলো, আমি আর ভাত খেতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল, আমি ভাবলাম বাড়িতে থেকে কি করব, প্রচুর পার্সেল ছিল। তো আমি ছাতা মাথায় দিয়ে স্টোরে চলে এসেছিলাম বৃষ্টির মধ্যেই। তারপরে একটু খিদে খিদে পাচ্ছিল, তাই একটা বিস্কুট খেয়ে নিলাম। প্রত্যেক দিনের মতো তো জানি লাইভ করব, সেই মতো বাবাও চলে গেল, দিদিরাও চলে গেল। আর এখন দেখছি যে নেটওয়ার্কের ভীষণ ইস্যু। কালকেও হয়েছে, লাইভটা হতে হতে বারবার লাইভটা বন্ধ হয়ে যাচ্ছিল আর রিকানেক্ট হচ্ছিল। আজকে মনে হয় একদমই লাইভ করা যাবে না। আর ওরকম প্রবলেম হলে না খুব মুশকিল হয় কালেকশান দেখাতেও, বারবার লাইভটা থেমে যায়। আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ারও আছে জানো তো, তো সেই জন্য একটু আগে আগে বাড়ি চলে যাওয়াই ভালো। তো ঠিকই আছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। আজকে লাইভটা হচ্ছে না, তবে পুজোর সামনে লাইভটা বন্ধ হয়ে গেলে খুব মুশকিল হয়। মানে একটা দিন গ্যাপ মানেও অনেকটা লস, কারণ কালেকশান যা থাকে আমাদের মোটামুটি একটা কি বলবো হিসেব থাকে যে প্রত্যেক দিন যদি আমরা 3টে করে নতুন কালেকশান দেখাই বা 4টে করে নতুন কালেকশান দেখাই, মোটামুটি পুজোর আগে আমরা কমপ্লিট করতে পারবো। কিন্তু ওই একদিন গ্যাপ হয়ে গেলেই মুশকিল হয়ে যায়। আর 3-4টে কালেকশানের বেশি না নতুন সিরিজ দেখানো যায় না, কারণ কোনোটাতে কালকে যেমন একটা সিরিজে 13টা কালার, একটাতে ছিল 8টা কালার, তারপর আরেকটাতে ছিল প্রায় 8-9টা কালার। তাহলে সব মিলিয়ে তো অনেকগুলো শাড়ি দেখাতে হয়। হাতে সময় থাকে 1 ঘন্টা, আমি 1 ঘন্টার বেশি লাইভ করি না, 1 ঘন্টার কম করি, কিন্তু তার থেকে বেশি করি না। কারণ এমনি 10:30টায় শুরু করি লাইভ, তারপরে শেষ হয় 11:30টায়, বাড়ি যেতে যেতে 12টা। তো রেস্টেরও তো ব্যাপার আছে, মান্টি বাবাই থাকে বাড়িতে, তোমরা জানো। তো আজকে তোমাদের দাদাভাই এখনও জানে না যে আমি লাইভ করব না। এখন আর ওকে ফোন করব না, 9:30 মতো বাজে। তো 8 ঘন্টা পরে ও চলেই আসবে, আসলে একবারে আজকে বাড়ি চলে যাব। তোমাদের এরকম হয় গো, গঙ্গায় স্নান করলে না আমার চুলগুলো এত রাফ হয়ে যায়, জানি না কেন, ভীষণ রাফ হয়ে যায় চুলগুলো। মানে কীরকম জট পেকে যায় বারবার। না হলে আমার চুলটা সেই ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে কিন্তু একদম ঠিকঠাক ছিল। যদিও আমার এখানে চুল অনেক হালকা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কারণ আমি 8-9 বার স্ট্রেটনিং করে ফেলেছি, তো হবেই, কিছু করার নেই। তার মধ্যে এত ওষুধ খেয়েছি জীবনে আমি, কিন্তু বাকি আমার চুলটা ঠিক হয়ে গেছিলো। কিন্তু আজকে গঙ্গায় স্নান করে ভীষণ রাফ হয়ে গেছে আবার চুলটা। আর এই যে তোমাদেরকে কয়েকদিন ধরেই শুধু বলছি না যে মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, কপালের একটা সাইড থেকে পুরো এই পর্যন্ত পেন হচ্ছে একটা। তো বাবাও বললো, আবার তোমাদের দাদাভাইও বললো, দুজনে একই কথা বললো যে তুমি একটু চোখের ডাক্তার দেখাও, হয়তো পাওয়ারটা তোমার বেড়েছে, ওই জন্য এই প্রবলেমটা হচ্ছে। কারণ ঘুমের ঘাটতি তো আমার আগাগোড়াই থাকে, জবের থেকে আমি বিজনেস শুরু করেছি ঘুমের একটা ঘাটতি থাকে। তবুও তো আমি মান্টি বাবাই চলে যাওয়ার পরে আমি চেষ্টা করি একটু ঘুমিয়ে নিতে, তারপরে একটু বেলায় উঠে রান্না করি, যেমনটা তোমরা দেখো। তাহলে তো রাত্রিবেলা ঘুমটা তো নিশ্চিন্তে হয় না, এখন সেটার জন্যও হতে পারে। তারপর এতটা সময় ফোনের দিকে তাকিয়ে থাকা, রাত্রিবেলা ঘরের লাইট অফ হয়ে যায়, তারপরেও ধরো আমি এডিট করি, তো ওটাতেও হয়তো একটা প্রবলেম হচ্ছে, চোখের উপর হয়তো এফেক্ট পড়ছে। এখন জানি না, পাওয়ার বাড়লে তো আরও মুশকিল, এটা তো ভালো ব্যাপার নয়। তোমাদের দাদাভাই জানেই না যে আমি আজকে লাইভ করব না, এসে তো শুনে অবাক। আর কালকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমাকে, তাই না? সেটা আবার কালকে বলবে। এখন ইউটিউবের ব্যাপারগুলো বুঝে গেছে, বুঝেছো যে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বলা যায় না। তবে ও আমাকে একটা কথা বলেছে, আমাকে বলেছে আমি নৈনিতালেই ভালো ছিলাম, ওখানের ওয়েদারও ভীষণ ভালো, আর কাজ নেই। এখানে এত কাজের চাপ, সত্যি ওর ভীষণ কাজের প্রেশার থাকে। তো কাজ যত থাকে তত মানুষের একটা বিরক্তিও কাজ করে। তা বলছি চলো আবার ওখান থেকে ঘুরে আসি, কদিন পরে যাবো না, সত্যি আমরা যাব। পুজোটা মিটে যাক, আমাদের কাজকর্মগুলো একটুখানি কমুক, তারপরে যাব। ওখানকার ওয়েদার খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে দেখার মতো। তোমরা তো অনেকেই হয়তো গেছো, যারা খুব ভালো লেগেছে। যারা যাওনি আমার মতো, যেতে আমি ইচ্ছে আবার করে। একবার যাব তোমাকে নিয়ে, তো বলেছি। ছেলেদেরকে নিয়ে যেতে পারবো কিনা সেটা জানি না হ্যাঁ, খুব একটা। পড়াশোনা থাকে তো ওদের। কারণ দেখা ওদের যাক। ছুটি সেভাবে থাকে না। আর ওরা ছোট তো, ওরা একটু পছন্দ করে সমুদ্র, একটু স্নান করবে, এই ব্যাপারগুলো ওদের খুব পছন্দ। ওদের সাথে ডিসকাস করেই আমরা যাই ওদেরকে নিয়ে একবার ঘুরতে। ওদেরকে যাই বলা হয় না কেন, ওরা শুধু পুরী আর দীঘা, পুরী আর দীঘা। ওই সমুদ্রে স্নান করবে স্নানও করে বাবা, উঠতে চায় না। প্রতিদিন।
আর আমাদের স্নান মানে বাচ্চাদের নিয়ে স্নান করা, আমাদের গল্প সমুদ্রের মধ্যে তোমরা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। খুব ধৈর্য তোমাদের দাদা ভাইয়ের। প্যান্টটাও নিয়ে নাও। ওহো বাবাইয়ের এই ইয়েটা আছে, বইটা চলে এসেছে অনলাইনে। এবছরই স্কুলে এমনটা হয়েছে যে সমস্ত বই দেয়নি, অনলাইনে মাঝে মাঝেই কিনতে হচ্ছে। এবার ওই একটা কি, বই ছাড়া পড়া একটু মুশকিল। লাইট অফ করে দাও, অসুবিধা নেই। জেরক্স করেছি এতদিন, এখন আবার যেই বইগুলো পাচ্ছি স্কুল থেকে বলছে যেগুলো যেগুলো কিনতে, সেগুলো কিনে নিচ্ছি। বাড়িতে এসে দুই ছেলেতে মিলে, মা বাবা মিলে অনেকক্ষণ আড্ডা হলো। এবার আবার অনেকটা রাতও হয়ে গেছে। এই যে আলু কেটে নিলাম, আজকে আলুর চচ্চড়ি করবো অনেক দিন পরে। তোমাদের দাদাভাই একটুও ভালো খায় না, এদিকে আবার আমার দুই ছেলে খুব ভালো খায়। অনেক সবজি আছে, গাঠি কচু আছে, কুমড়ো আছে, ভেন্ডি আছে। একটা পাঁচমিশালি সবজি করলে রুটি দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে ছেলেরা খাবে না, উপায় নেই। তো এখনই আলুর চচ্চড়িটা করবো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আলুর চচ্চড়ি এমন একটা তরকারি বা বাটি চচ্চড়ি বলো আলুর, যেটা একদম কয়েক মিনিটেই হয়ে যায়। তো হয়ে গেছে আমার তরকারি, খেতে দিয়ে দেবো মান্টি বাবাইকে। তোমাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে, বাইরে ছিপছিপ করে এখনও বৃষ্টি হচ্ছে, আর আজকে ওয়েদার ভীষণ ভালো।